স্বাধীনতার পরে এতটা অস্থির এবং এত দুর্বল জনপ্রশাসন বাংলাদেশ আর দেখে নাই। আমরা যে নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি, এই আশাটা আকাঙ্ক্ষাটা কতটুকু বাস্তবসম্মত? আপনি নিরপেক্ষ নির্বাচন, এটা কিন্তু আপনি একটা খুব কঠিন শব্দ ব্যবহার করলেন। সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন আমরা আশা করি না। আমরা আশা করি মোটামুটি একটা গ্রহণযোগ্য নির্বাচন। আপনার এই দুর্বল প্রশাসন দিয়া আপনার অন্তর্ভুক্তিমূলক স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন আপনি আশা করতে পারেন না। প্রিয় দর্শক, টিবিএস-এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া। মোহাম্মদ ফিরোজ মিয়া, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। আমরা আলোচনা করব জনপ্রশাসনের বর্তমান অবস্থা, আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো জনপ্রশাসনের উপর আধিপত্য বিস্তার করছে বা প্রভাব বিস্তার করছে বলে নানা রকম অভিযোগ উঠছে। সেসব নিয়ে আমরা আজ আলোচনা করব মোহাম্মদ ফিরোজ মিয়ার সঙ্গে। আপনি জানেন, পত্রপত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা তিনটা দলই বৈঠক করেছেন। তিনটা দলের বৈঠকের পরে সংবাদপত্রে যে খবর এসেছে, সেখানে বলা হচ্ছে বিএনপির অভিযোগ যে জামাত ইসলামীর লোকজন আপনার প্রশাসনে আধিপত্য বিস্তার করছে। আবার জামাত ইসলামী বলছে 70 থেকে 80% লোক বিএনপি ঘটনার। এনসিপি দেখা করার পরে এনসিপি বলছে 70-80% ডিসিএসপি পদগুলো বড় দলগুলো ভাগাভাগি করে নিয়েছে। জনপ্রশাসনের এখন কি অবস্থা? বর্তমান জনপ্রশাসনের অবস্থাটা আমার মনে হয় স্বাধীনতার পরে এতটা অস্থির এবং এত দুর্বল জনপ্রশাসন বাংলাদেশ আর দেখে নাই। সত্যি দুঃখ লাগে। আমরা আশা করেছিলাম যে জনপ্রশাসন দিনে দিনে আপনার শক্তিশালী হবে, তার মেরুদণ্ড সোজা হবে, সে নিজের পায়ে দাঁড়াতে পারবে, কিন্তু বাস্তবে হয়ে গেল তার বিপরীত। এর কারণটা হচ্ছে আপনার দলীয় রাজনীতি। এর জন্য আমি দায়ী করব, রাজনীতিবিদদেরও দায়ী করব। কারণ আপনার জনপ্রশাসন যাই দেখেন, আপনারা কাদেরকে দেখেন? আমরা কাদেরকে দেখি? যারা নাকি সম্মুখে আসে। আসলে কিন্তু জনপ্রশাসনে দক্ষ, যোগ্য এবং নিরপেক্ষ লোকের কিন্তু অভাব নাই, কিন্তু রাজনীতিবিদরা কিন্তু ওই দক্ষ, যোগ্য, নিরপেক্ষদেরকে পছন্দ করেন না। তারা কিন্তু গুরুত্বপূর্ণ তাদেরকে বসান না। তারা কাদের পছন্দ করেন? তারা যারা নাকি তাদের কথা শুনবে, তাদের অনুগত যারা নাকি দলীয় রাজনীতিতে সম্পৃক্ত, তাদেরকেই পছন্দ করে। আপনার নিরপেক্ষ, সৎ এবং দক্ষ সে কিন্তু আপনার কারো কাছে যাবে না পোস্টিং পদায়নের জন্য তদবিরে। কারণ তো তার তো চাওয়া পাওয়ার কিছু নাই, সে যায় না। যায় কারা? যারা একটু অযোগ্য এবং মেধাবী হইতে পারে, কিন্তু মেধাবী হলেই যে যোগ্য হবে তা কিন্তু আপনি নিশ্চয়তা দিতে পারেন না। কারণ এই ক্ষেত্রে আমি ডক্টর আকবর আলী খান স্যারের একটা কথা আমার মনে পড়ে। উনি একবার বলছিলেন যে একজন দক্ষ কর্মকর্তা, সে সমুদ্রে শ্যাওলা নিয়ে পিএইচডি করে আসছে। বাংলাদেশে আমি তাকে কোথায় কাজে লাগাবো? আমার প্রশাসনে সে কি কাজে লাগবে? জাপান বা কোরিয়া হলে তার জন্য উপযুক্ত জায়গা। তো এরকম মেধাবী হলেই যে আপনার পার্টিকুলার পদের জন্য এবং পার্টিকুলার অবস্থানের জন্য যোগ্য হবে তা না। কিন্তু আমাদের ঠিক পদ অনুযায়ী কোন পদের জন্য কে যোগ্য সেটা নির্ধারণ কিন্তু অত্যন্ত জরুরি। আপনার যেই পদের জন্য যোগ্য না, আপনি সেই পদে ঢুকাইলেন, কারণ সে আপনার কথা শুনবে, আপনি যা বলবেন তাই করবে। তাহলে 5ই আগস্ট পর্যন্ত যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, তখন বলা হতো যে রাজনীতিকরণ করা হয়েছে, দলীয়করণ
তখন এক দলের প্রাধান্য ছিল প্রশাসনের উপরে, এখন কি বহু দলের প্রাধান্য দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন আপনার বহুদলীয় গণতন্ত্রের মতো বহুদলীয় জনপ্রশাসন হয়ে গেছে। আপনার দেখেন, আপনার যদি চোখ বুলান আপনার দেখতে পাবেন এইখানে রাজনৈতিক বিবেচনায় যারা নাকি রাজনৈতিক ঘনিষ্ঠ ছিল অতীতে, আপনার তারা কিন্তু আছে, এবং এনজিও সংশ্লিষ্ট যারা তারা আছে, আর আছে ব্যক্তিগত পছন্দের কিছু লোক। এই যে আপনার তিন ধরনের লোককে এই অন্তর্বর্তীকালীন সরকার বেছে নিল, এইটাই দুঃখজনক। তারা কিন্তু আপনার নির্মোহভাবে সত্যিকার নিরপেক্ষ, দক্ষ এবং যোগ্যদেরকে বাছাই করে নাই, যেই কারণে আজকে আপনার জনপ্রশাসনের এই অবস্থা দাঁড়াইছে। এইটা আপনার এই যে জনপ্রশাসনের বর্তমান যে দুর্বল অবস্থা, আমার মনে হয় এটা কাটাইতে একযোগে পারবে কিনা সন্দেহ, কারণ জনপ্রশাসনকে একদম তছনছ করে এক যুগের বেশি সময় লাগবে, একযোগেও পারবে কিনা আমার সন্দেহ। কারণ আপনার সব জায়গায় কিন্তু আপনার যারা জনপ্রশাসনে আছে এখনো, আপনারা দেখবেন প্রত্যেকেই কিন্তু ভীত সন্ত্রস্ত, এবং তাদের ওই রকম সাহস নিয়ে কাজ করার কিন্তু মনোবল নাই। ভয় কিসের? ভয়, মবের ভয়, পরবর্তী পর্যায়ে জেলে যাওয়ার ভয়, এবং আপনার যারা সৎ নিরপেক্ষ তাদের নাজেহাল হওয়ার ভয়, মান সম্মানের ভয়। সেই কারণে ওরা আগে আসতেছে না, এবং দলবাজরা এবং যারা নাকি একটু আপনার নৈতিকতার দিক থেকে অত স্বচ্ছ না, তারাই এখন সামনে আসতেছে, যেই জন্য আপনার জনপ্রশাসনকে আরো এই যে দলবাজরা যে সামনে আসছে, যে অভিযোগের কথা নিয়ে আমরা শুরু করেছিলাম, তাহলে সেই দলবাজ একটা প্রশাসন দিয়ে আগামী নির্বাচনে এটা প্রভাব কি পড়বে? একটা নিরপেক্ষ নির্বাচন কি সম্ভব একটা দলবাজ প্রশাসন দিয়ে? আগের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল আপনার 2008-এ যেটা, ওইটাকে আপনার আমি অতটা 100% নিরপেক্ষ বলবো না। এর আগের তত্ত্বাবধায়ক সরকার কিন্তু ভালো ছিল দুইটা। তা সবাই কিন্তু ভাবছিল অন্তর্বর্তীকালীন সরকারটাও ওই রকমই হবে, কিন্তু আসলে আপনার তা হয় নাই। না হতে এই যে দলবাজ কর্মকর্তাদের যারা দলীয় আনুগত্য আছে যাদের, তাদেরকেই বাছাই করা হলো। আর আপনার ওই যে আগেও বলছি এনজিও সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে বাছাই করা হলো, এবং নিজের ঘনিষ্ঠদেরকে বাছাই করা হলো। এতে করে কিন্তু নিরপেক্ষ সৎযোগ্যরা পিছনে পড়ে গেল। এটা নির্বাচনের উপর প্রভাব কি ফেলতে পারে? এটা নির্বাচনের উপর মারাত্মক প্রভাব পড়বে। আপনার দেখেন, নির্বাচন কিন্তু শুধু এই যে আপনার যাদিকে বলেন পুলিশ প্রশাসন, এই প্রশাসন, মাঠ প্রশাসন, এরা করে না। এর গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাখে আপনার প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার। এরা আপনার এই প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার কারা? হয়তো আপনার তৃতীয় শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর কর্মচারীরা হয়, আর আপনার স্কুলের শিক্ষকরা হয়। তারা আপনার অতীতের নির্বাচনগুলি দেখেন, তারা কিন্তু সামালতে পারে নাই। অনেকে চেষ্টা করলো, নিশ্চুপে বসে রয়েছে, যা হয় হোক। নিজের আপনার ইজ্জত, মান, সম্মান নাজেহাল হওয়ার ভয় থেকে চুপ রয়েছে। ডিসিএসপিদের ভূমিকা কি থাকে? ডিসিএসপিদের ভূমিকা, তারা হয়েছে আপনার বাতাসের প্রতিকূলে যাবে না, তারা সবসময় বাতাসের অনুকূলে যাবে, কারণ তাদের ভবিষ্যৎ চিন্তা করে বাতাস যেদিকে দেখবে ওইদিকেই কিন্তু তারা হাল ধরবে। এটা মনে রাখবেন। আপনার এই যে প্রশাসন দেখতেছেন, প্রশাসন এরা খুব চালাক। এরা ওই বাতাস দেখা
পালুরাবে। যেমন আমরা শুরুতেই বলছিলাম, এনসিপির নাহিদ ইসলাম অভিযোগ করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার পরে যে ৭০ থেকে ৮০% ডিসিএসপিদেরকে বড় দলগুলো ভাগবাটোয়ারা করে নিয়েছে। তাহলে নির্বাচনে এই ডিসিএসপিরা তাদেরকে কি কোনো ফেভার করতে পারে? এবং এই ভাগবাটোয়ারা যাই হোক, আপনি কিছু সংখ্যক বাদ দেন, কিছু সংখ্যক করতে হয়তো বা দলীয় কাজ করবে, আর অধিকাংশই কিন্তু সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। আর নির্বাচন কমিশন কি চায়, সরকার কি চায়, ওই তাদের চাওয়ার উপর কিন্তু তারা কাজ করবে। যতই দলীয় বিবেচনা, তারা কিন্তু চিন্তা করবে যে ভবিষ্যতে কে ক্ষমতায় আসছে, তারা কিন্তু ওই দিকেই ঝুঁকবে, আপনার অন্য কোনো দিকে কিন্তু তারা ঝুঁকবে না। আগে থেকে তারা যে বার্তা পাবে সেই বার্তা অনুযায়ী তারা ফাংশন করতে শুরু করবে, এইটাই স্বাভাবিক। 5ই আগস্টের পরে আমরা, গত বছর 5ই আগস্টের পরে শেখ হাসিনা যখন পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেলেন, প্রশাসন বলা হয়ে থাকে প্রশাসন আসলে ভেঙে পড়েছিল। আপনার সচিবালয়ে বিভিন্ন ধরনের ঘটনাও দেখতে পেয়েছেন। তো গত 1 বছরে মোটা দাগে যে ঘটনাগুলো ঘটছে, বিভিন্ন ধরনের প্রতিবাদ হয়েছে, নিজেদের সুযোগ সুবিধা নিয়ে দাবি দেওয়া আন্দোলন হয়েছে, কোনো একজন সচিবকে বাথরুমে আটকা রাখার মতো ঘটনা ঘটেছে। এই যে একটা নৈরাজ্যকর একটা অবস্থা কি তৈরি হয়েছিল গত 5ই আগস্টের পরে, সেইটা থেকে এখন যে অবস্থায় আছি, এখন অবস্থা সামনে আমাদের নির্বাচন, আমরা নির্বাচন নিয়ে কথা বলছিলাম, তাহলে একটা দুর্বল প্রশাসন যদি থাকে, তাহলে আমরা যে নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি, এই আশাটা আকাঙ্ক্ষাটা কতটুকু বাস্তবসম্মত? আপনার নিরপেক্ষ নির্বাচন, এটা কিন্তু আপনি একটা খুব কঠিন শব্দ ব্যবহার করলে। সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন আমরা আশা করি না, আমরা আশা করি মোটামুটি একটা গ্রহণযোগ্য নির্বাচন। আপনার এই দুর্বল প্রশাসন দিয়া আপনার অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন আপনি আশা করতে পারেন না। আর আপনার যারা আছে, বললাম যে ওই যে মাঠ পর্যায়ে মনে করেন তারা কিন্তু এখন আপনার পুলিশ প্রশাসনকে দেখেন, আর্মিকেও দেখেন, সবারই কিন্তু মনোবল আগের মতন নাই। তারা যে উদ্যোগ নিয়ে কোনো একটা বিষয় প্রতিহত করবে তা কিন্তু যাবে না। আপনার পুলিশ নির্বাচনের সময় বডি ক্যামেরা কেন চাচ্ছে? এইটার কারণ আপনার যদি খুঁজতে যান পাবেন যে তার নিজের বাঁচার জন্য, যে কোন পর্যায়ে সে আপনার ইয়াতে দমনে গেছে, যাতে ভবিষ্যতে এই জন্য দায়ী করে তার আবার চাকরিটা না চলে যায়। তার চিন্তা কিন্তু ওইটা। কারণ গত এই যে আপনার এই সরকারের আমলে যেভাবে লোকজনের চাকরি গেছে, যেভাবে লোকজনকে আপনার ওএসডি করা, বাধ্যতামূলক অবসর, ইয়েটিয়া, আপনার এইটা একটা ভীতি সঞ্চার হয়েছে স্বাভাবিকভাবে। তারা ওই রকম কোনো রিক্সে যাবে বলে আমার মনে হয় না। এই জন্য আপনার সবচেয়ে নির্ভর করবে রাজনীতিবিদদের উপর। তারা যদি না চায় এই প্রশাসন দিয়ে আপনার এই রাজনীতিবিদদেরকে আয়ত্তে আনা, সম্ভব হবে না। সেই রাজনৈতিক সংস্কৃতিতে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না? কারণ আপনি দেখবেন এইবার নির্বাচনে যেটা ভয়ের কারণ হচ্ছে, যেখানে যার জোর বেশি, মানে প্রতিপত্তি বেশি, সেখানে কিন্তু সেরকম হবে। কথা বলে না যে বাংলাদেশে এমন ভূতেও ভোট দেয়, আবার মৃত ব্যক্তিও ভোট দেয়। আপনার অতীতে তো আমরা দেখছি মৃত ব্যক্তিও ভোট দিছে। কারণ ভোটার লিস্টে কিন্তু আপনার আমরা হালনাগাদ থাকে না, ওইখানে অনেক লোক মৃত থাকে, 100% ভোট পড়ে। তো মৃত লোকটাও ভোট দিচ্ছে। আবার 100-এর উপরে আপনার যখন ভোট পড়ে, তো বাকি ভোটগুলি 100-এর উপরে বুথে দেয়, নতুবা থেকে আসে। তো এইবারও আপনার ভয় হয়েছে যে যেখানে যেই প্রার্থীর আধিপত্য বেশি, যেই কেন্দ্রে, সেখানে এরকম অবস্থা যদি ঘটে যায়, এটা বিপজ্জনক হবে। এইটাকে প্রতিহত করার উদ্যোগ নেওয়াটা হয়েছে নির্বাচন কমিশনের সবচেয়ে বড় কাজ, যাতে ওই মৃত ব্যক্তি ভোট না দেয় আর বুথে ভোট না দেয়।
নির্বাচন কমিশনের নিজস্ব এত বেশি জনবল নাই যে তারা নিজেরাই নির্বাচনটাকে ম্যানেজ করতে পারে বা ব্যবস্থাপনার কাজটা করতে পারে, তাদের নির্ভর করতে হয় জনপ্রশাসনের উপরে। যেমন ডিসি, এসপি এদের উপরেই তারা নির্ভর করে। ডিসিরা রিটার্নিং অফিসার হয়, এসপিরা ল অ্যান্ড অর্ডার এনশিওর করতে যথাযথ ভূমিকা পালন করার কথা। তাহলে আগামী নির্বাচনের আগে প্রশাসন এবং পুলিশকে নিরপেক্ষ রাখা কি খুবই বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের জন্য? হ্যাঁ, এটা তো অবশ্যই। আপনার নির্বাচন কমিশনের আসলে সদিচ্ছাটা কি, নির্বাচন কমিশন কি চায়, এটাও কিন্তু ডিসিএসপিরা বুঝে যাবে। আপনার এটা বুঝতে কিন্তু তাদের সময় লাগে না। সরকার কী চায় সেটাও কিন্তু তারা বুঝে যাবে, সেটাও বুঝতে তাদের অসুবিধা হবে না। সেটা বুঝেই কিন্তু তারা ওইভাবে প্রশাসনে কাজ করবে। তারা যদি মেসেজটা ওইরকম স্ট্রং দিতে পারে তাহলে কিন্তু আপনার অনেকটা মোটামুটি একটা ভালো নির্বাচন। তাহলে এই নির্বাচনে আসলে ভোটাররা খুব বেশি গুরুত্বপূর্ণ এখনো হয়ে ওঠে নাই। বাংলাদেশে নির্বাচনে ভোটাররা গুরুত্বপূর্ণ, ভোট যদি তাদেরকে আপনার নির্বিঘ্নে ভোট দিতে দেন, আপনার দেখা যাবে আপনার নির্বাচনী টাউটরা কিন্তু বাংলাদেশে নির্বাচনকে মারাত্মকভাবে প্রভাবিত করে। এই নির্বাচনী টাউটগুলিকে আপনার যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণে না আনতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভালো নির্বাচন। এই নির্বাচনী টাউটের কারা? নির্বাচনী টাউট হয়েছে রাজনৈতিক যারা দল আছে তাদেরই যে আপনার বাহিনী আছে, ওইগুলি আপনার প্রত্যেক জায়গায় তারা করে, ওই প্রার্থীর সাথে আপনার ঘনিষ্ঠ কিছু লোক থাকে, তারাই কিন্তু নির্বাচনটাকে কন্ট্রোল করে। মনে করে কি প্রশাসনকে প্রভাবিত করে? আপনার প্রশাসনকে প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষভাবে করতে পারে তারা। এমন একটা আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করে দেয় যেখানে আপনার প্রশাসন অসহায় হয়ে যায়, তাদের কিছু করার থাকে না তখন। অনেকে বলছেন, যেটা হলো অনেক বিশেষজ্ঞই বলছেন, যেটা এখন প্রধান উপদেষ্টার যে প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল, সেইগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আসলে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জনপ্রশাসন। আপনি কি এই মন্তব্যের সাথে একমত? হ্যাঁ, আপনার বাধা বলবো না, আপনার তাদের অদক্ষতাও বলবো না। জনপ্রশাসনকে আপনি অদক্ষ বলবো এটা আমি বলতে পারি না। আমার অভিজ্ঞতায় জনপ্রশাসন কিন্তু অদক্ষ না। আপনি দক্ষ লোকদেরকে সামনে আনেন না। আপনি যদি দক্ষ লোকদেরকে সামনে না আনেন তাহলে তো লোকজনের কাছে জনপ্রশাসন অদক্ষই মনে হবে। আমরা বাছাই করে নিচ্ছি অদক্ষ লোকদেরকে, আপনার বিভিন্ন জায়গায় বসাচ্ছি অদক্ষ, আপনার যাই নাকি আমার কথা শুনবে বা কারো তদবিরে আমি তাকে বসায় দিচ্ছি। তো আপনার এইটা জনপ্রশাসনের দোষ নাই, দোষ হয়েছে যারা নাকি বাছাই করতেছে তাদের। আর আপনার সবচেয়ে বড় হয়েছে আপনার বলতেছেন যে আগে যারা নির্বাচনের দায়িত্বে ছিল তাদেরকে এইবার দিবেন না। তো আপনি বলেন এই যে পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এদের পাবেন কোথায়? এদের সংখ্যা তো অনেক, কয়েক লাখ। এদের যদি ওইগুলি বাদ দেন তাহলে আর লোক পাবেন কোথায় আপনি? আর আপনি বলেন ওই যে তারা পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, তাদের একজন আপনার ডিসি, এসপি বা ওসি, ম্যাজিস্ট্রেটের যেই মানসিক সক্ষমতা, যেই আপনার মনোবল, এটা কি তাদের আছে? তারা কি প্রতিহত করতে পারে? আপনি তাদেরকে আগে কিভাবে তাদের মনোবলটা বাড়াবেন সেই প্রশিক্ষণ দেন আগে। সেই প্রশিক্ষণটা হচ্ছে বড়। তাদের সেই মনোবল বাড়ানোর কি কোনো কর্মকাণ্ড, আপনি মেসেজ দেন। আপনার রাজনৈতিক দলের কথা শুনেন না, আপনি নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা করার তাই করেন। আপনি নির্বাচন আপনার প্রশাসনকে ওইভাবে সাজান। আপনার শুনতেছি, আমি জানি না সত্য মিথ্যা, যে লটারির মাধ্যমে আপনার প্রশাসনে লোক নিয়োগ করবেন। এর চেয়ে অদক্ষ সিদ্ধান্ত আর হইতে পারে না। আপনার লটারির মাধ্যমে তাহলে একটা বসায় দেন, রোবট বসায় দেন,
আপনার আর তো দরকার পড়ে না। এটাকে অদক্ষ বলছেন কেন? অদক্ষ এই জন্য, আপনার দেখেন, আপনার মনে করেন ডাকার জন্য যেই এসপি বা যেই ধরনের ডিসি দরকার, একটা আপনার নিরীহ জেলার জন্য ওই ধরনের দক্ষ যোগ্য, অতটা দক্ষ যোগ্য ডিসি এসপি কিন্তু আমার প্রয়োজন নাই। ঝুঁকি বিবেচনা করে, হ্যাঁ, ঝুঁকি বিবেচনা, ওইখানে সমস্যা কি, ওই সমস্যাকে কে ট্যাকেল দিতে পারবে, ওই ধরনের অভিজ্ঞতা কার আছে। আপনি তো তাকে বাছাই করে ওই জায়গায় করবেন। আপনি লটারি দেখে দিলে আপনার হবে কি, ওই লোকটা হয়তো এমন জায়গায় পেরে গেল, তার দক্ষতা যোগ্যতা আপনি কাজেই লাগাইতে পারলেন না। আর যে কম যোগ্যতা সম্পন্ন গুরুত্বপূর্ণ একটা জায়গায় দিয়ে দিলেন, তখন অবস্থা তো আপনার যা হওয়ার তাই হবে। আপনার কিছুই আপনার একদম অগোছালো হয়ে যাবে, সামালতে পারবেন না। তো এইটা করবেন কেন আপনি? আর আমার যেটা, আমি যদি যোগ্য দক্ষ লোককে, নিরপেক্ষ লোককে বাছাই করিয়া আমার যদি ওইখানে আমি না দিতে পারি, ওইভাবে পদায়ন না করতে পারি, এটা আমার অক্ষমতা না, অদক্ষতা না? তা আমি যে একটা সরকার, তার আমার কি লটারির কথা হয়তো বলা হয়েছিল যে রাজনৈতিক দলগুলোর যে তদবির প্রভাব, সেটাকে জাস্ট নিউট্রালাইজ করার জন্য। সেটাই তো অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব। আপনার কোনো দলের প্রতি আনুগত্য দেখাবে না, কারো কথা শুনবে না, সে যেটা ভালো মনে করে সেটাই করবে। তো লটারি যাবে কেন? মোহাম্মদ ফিরোজ মিয়া, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।